অহনা শিকদার মানেটা বুঝলেন না, আর জিজ্ঞাসাও করলেন না, বরং রেডি হয়ে নিচে চলে গেল। আয়রা আর সোনালী তালুকদার রেডি হয়ে বসে আছে সবাই একসাথে শপিংয়ে যাবে বলে। ইকবাল খান বেশ কিছুটা গম্ভীর গলায় বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আর একটা অনুরোধ করতে আসলাম। আজাদ চৌধুরী মুখে হাসি নিয়ে নিজ সংকোচ ভাবে বলার জন্য অনুরোধ করলে ইকবাল খান জানায় যে আজকে শুধু এঙ্গেজমেন্ট নয়, আমার ছেলে চাইছে একদম বিয়ে করে বাসায় নিয়ে যেতে আপনার মেয়েকে। আজাদ চৌধুরী মুখটাকে গোমরা করে ফেললেন। এই মুহূর্তে না করলেও তারা শুনবে না, বরং জেদ দেখাবে তার কি প্রয়োজন। এঙ্গেজমেন্ট যেহেতু হচ্ছে, বিয়েটাই হবে, মেনে নেওয়াটাই উত্তম। আজাদ চৌধুরী সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, আপনারা যেটা চাইছেন সেটাই হবে। আপনারা আগে খাওয়া দাওয়া শেষ করুন। আদিল দুষ্টু হেসে ইরাকে জিজ্ঞাসা করলো, এই মায়াবিনী, তোমার পছন্দের ফুল কোনটা? ইরা বেশ অবাক হয়ে বলল, কেন? আদিল ইরার খুব কাছে গিয়ে ফিসফিস করেই বলল, বাসর ঘরটা সাজাতে হবে না, এত টাইম ওয়েস্ট করলে হবে? তার দেরি সহ্য হচ্ছে না কিন্তু। ইরা আদিলের থেকে বেশ দূরে গিয়ে বলল, ঈশান ভাইয়া, তোমার স্টুপিড বন্ধুকে চলে যেতে বলো। যদি আমার হবু জামাই জানে আমার সাথে ফাজলামো করছে, এই স্টুপিডটাকে জানে মেরে দিবে। ঈশান ৩২ পাটি দাঁত চেপে হাসতে হাসতে বলল, তোর সম্বন্ধী আর আমার হওয়া হলো না রে আদিল। তোর জন্য এক বালতি সমবেদনা। তুই বরং বিদেশি ধলা বিড়ালকেই বিয়ে করিস। শি ইজ ভেরি হট। জাস্ট শাট আপ। কুত্তার নজর পড়বে আমার বইয়ের উপর আমি আগে থেকেই জানতাম, তাই ডিসিশন ফাইনাল। বিয়ে করলে তোর বোনকেই করব। নজর দেওয়া তো দূরেই থাক, আমার বউকে দেখলে অপু অপু করতে করতে মরে যাবে। এরা দুইজনকেই অবাক হয়ে দেখলো সে কাকে কি বলছে। এখন কি করবে বুঝতে পারছে না, তার অচেনা পুরুষটিকে দেখতেও পারছে না। আদিলের ফোনে কয়েকবার রিং হয়, আদিল বেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হোয়াটস ইউর প্রবলেম ড্যাড? তুমি কি চাইছো আমি বিয়েটা যেন না করি? আমার বয়স কত হয়েছে ড্যাড তুমি জানো? অপর প্রান্তের কলে থাকা আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, অসভ্য ছেলে, তোমাকে জন্ম আমি দিয়েছি, তোমার বয়স জানবো না মানে? তাছাড়া আমি ড্যাড হয়, সম্মান দিয়ে কথা বলো। আদিল হাসি হাসি মুখ করে বলল, আমার দাদা ভাইয়ের সম্মানিত ছেলে। বলো কি বলার জন্য কল করেছো? অসভ্য ছেলে, কোথায় আছো তুমি? কেন ড্যাড, আসার সময় তোমাকে বলে আসলাম না বিয়ে করতে যাচ্ছি, তোমার পপুলারিটি বাড়াতে যাচ্ছি। আশরাফ শিকদার বুকের বাম পাশে হাত দিয়ে গম্ভীর গলায় বললেন, আমি এখনই স্টক করছি, তাড়াতাড়ি বাসায় চলে আসো। ড্যাড ড্রামা বন্ধ করো, বরং ছেলে বউ ঘরে তোলার ব্যবস্থা করো। কোথায় তুমি বলো, আমি এখনই আসছি। আমি আমার শ্বশুর বাড়িতে ড্যাড, তুমি বরং কষ্ট করে খুঁজে চলে এসো। ইরা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ইরা আল্লাহ, এ কেমন পুরুষ বানাইছো! লজ্জা শরম কোনো কিচ্ছু নাই। যার কপালে এই ইডিয়েটটা আছে তার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ, ওই নারীকে তুমি ধৈর্য দাও। আল্লাহ, তুমি আমার হবু বউয়ের দোয়াটা কবুল করো, আমিন। ঈশান জুথির কাছে গিয়ে বলল, চলো আমরাও বিয়েটা করে ফেলি, সব রিস্ক আদিলের। জুথি বলল, গুনে গুনে 10 হাত দূরে যান আপনি। আমি এক্ষুনি বিয়ে করব না, আর পরবর্তীতে বিয়ে করলেও আপনার মতো লাফাঙ্গাকে করবই না। ঈশান চেতে গিয়ে বলল, আমি লাফাঙ্গা? জুথি শান্ত গলায় বলল, যার বন্ধু এত বেশি লাফাঙ্গা, অন্যের এঙ্গেজমেন্টের অন্যের বউকে বিয়ে করতে আসে, সে নিশ্চয়ই ভালো মানুষ নয়, তাই না? সেখানে আপনি কি করে ভালো মানুষ হন শুনি, বলবেন প্লিজ? আমার উচিত ছিল আদিলের হাতে আমার বোনকে তুলে দেওয়া। সেটা করলে হয়তো বড় ভাইয়ের মতন কাজ হতো, কিন্তু আমি তো সেটাও করছি না। আমি ভালো মানুষ, ট্রাস্ট মি জ্যোতি। চোখ বন্ধ করে আমাকে বিয়ে করতে পারবে, একবার ট্রাই করে দেখতে পারো। কোনো প্রয়োজন নেই। ইরা এদের কাণ্ড কারখানা দেখে বেশ বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। ঘরের ভেতরে তেমন কাউকে দেখতে না পেয়ে খাওয়ার স্টেজে গেল। বাইরে সবার অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে গেল ইরা। বাইরে রাখা বড় বড় সোফার পাশে পড়ে আছেন আজাদ চৌধুরী, তার বেশ কিছুটা দূরে শুয়ে আছে ইকবাল খান এবং ছেলে রোশন। ইরা অল্প তাকতেই দেখলো রোশনকে। সে চেনে তো রোশনকে, সারাদিন সেদিন গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল। তাহলে কি ফোনের অপর প্রান্তের পুরুষালী কণ্ঠের মানুষটি রোশন? ইরা আর বেশি কিছু না ভেবে আজাদ চৌধুরীকে ডেকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু আজাদ চৌধুরী ওঠার নাম নেই পর্যন্ত। ইরা তাড়াতাড়ি করে পালস চেক করলো, কিন্তু পালস তো ঠিকই আছে।
সবাই একসাথে এইভাবে পড়ে থাকতে দেখে ইরা বেশ ঘাবড়ে গেল। ইরার পেছনে জুথিও আসলো, ইরাকে উপরে তুলে একটা চেয়ারে বসালো। আদিল এতক্ষণের কাণ্ড বেশ মজা পেল, তার সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। তবে এই মুহূর্তে তার পরীর মতন বউয়ের চোখের পানিটা বেশ বেমানান লাগছে। ঈশান আদিলকে উদ্দেশ্য করেই বলল, এগুলো যে তুই করেছিস আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি, তবে এরা কি বেঁচে আছে নাকি পরপারে চলে গেছে? আদিল বাঁকা হেসে বলল, এই বয়সে জেলের মোটা ভাত কি নামবে আমার গলা দিয়ে? আমি জেলে গেলে আমার বউটা তো এতিম হয়ে যাবে, তাই হবু বউয়ের কথা চিন্তা করে সবাইকে ছোটখাটো একটু রেস্টের ব্যবস্থা করে দিলাম। আদিলের এমন হাসি মুখ দেখে ইরা বেশ চটে গেল। তার এই মুহূর্তে বেশ বিরক্ত লাগছে আদিলকে, তবে কিছু বলল না, বরং ঈশানকে বলল, ভাইয়া তুমি প্লিজ অ্যাম্বুলেন্সকে কল করো, তাড়াতাড়ি সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, তুমি এদের চিন্তা করা বন্ধ করো, বরং নিজে চিন্তা করো। আর মাত্র কয়েক সেকেন্ড। হোয়াট? আদিলের হাতে থাকা ফুলটা ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো তো ফুলের ফ্লেভারটা কেমন। আজকে সারা রাত এই ফ্লেভারটা নিয়েই কাটিয়ে দিতে হবে মাই ডিয়ার হবু বউ। ইরা বেশ উত্তেজিত হয়ে কিছু বলতে যাবে, তার আগে আদিল ফুলটাকে ইরার মুখের সামনে ধরল। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে ইরা ঢলে পড়ল। ঢলে পড়তেই আদিল টপ করে দু হাত দিয়ে আঁকড়ে ধরে ইরাকে, আর মনে মনে আওড়াতে থাকে, এইটা মেয়ে নাকি তুলার বস্তা? উফ, এত সফট কেন? ঈশান বেশ কৌতূহল নিয়ে বলল। কি করছিস সেটা? পালিয়ে যাচ্ছি তোর বোনকে নিয়ে, পালে আটকা। ঈশান এক দৌড়ে জুথির কাছে গিয়ে বলল, যদি তুমি কি ইচ্ছায় আমার সাথে যাবে নাকি আদিলের থেকে ফুলটা নিয়ে আসবে তোমাকে অজ্ঞান করার জন্য? ঈশানের এমন কথায় যদি এক দৌড়ে চলে যায় একদম গেটের বাইরে। আদিল ইরাকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় গেটের বাইরে নিজেদের গাড়িতে। গাড়িতে নিয়ে গিয়ে বসায় ইরাকে। ইরা পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে গেছে। ঈশান কোথায় গেল খুঁজে না পেয়ে আদিল কল করলো আর বলল কিছুক্ষণ পর লোকেশন পাঠিয়ে দিব, কাজে নিয়ে চলে আসিস। আদিল গাড়ি স্টার্ট করে অতি দ্রুত চলে যায় ইরাদের বাড়ির পাশে। আশেপাশে থেকে বাইরের সব বডিগার্ডগুলো নিস্তেজ হয়ে পড়ে আছে। প্রায় 20 মিনিট পর সবার জ্ঞান ফিরল, কিন্তু তারা ঠিকভাবে হাঁটতে পারছে না, মাথা ঘুরছে। রোশন 1 মিনিটও দাঁড়ালো না সোজা, ও দৌড়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। পুরো ঘর প্রত্যেকটা রুম খুব ভালো করেই দেখলো, কিন্তু ভেতরে কাউকে না পেয়ে দৌড়ে আসলো গেটের বাইরে। বাইরে গিয়ে দেখলো সব আধমরা হয়ে পড়ে আছে রাস্তায়। রোশন অতিরিক্ত রাগে দাঁতে দাঁত পিষে বলল, কোন শুয়োরের বাচ্চার এত সাহস হলো যে আমার তো কলিজায় হাত লাগালো? তার কি জানের মায়া নেই? আদিল গাড়ি থামালো এক নিরিবিলি শুনশান একটি বাড়ির সামনে। বিশাল বড় এই বাড়ি দেখতে চমৎকার। আশেপাশে লোকজনের তেমন কোনো সারা শব্দ নেই। গাড়ির শব্দ পেয়ে গেট খুলে দিল বাড়ি দারোয়ান। আদিল গাড়ি নিয়ে নেমে ইরাকে কোলে তুলে নিয়ে সোজা উপরে চলে গেল। আদিল ইরাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল, আর সাথে সাথে কল করলো ঈশানকে। হ্যালো, হ্যাঁ বল। লোকেশন পাঠিয়ে দিয়েছি, অতি দ্রুত কাজে নিয়ে চলে আয়। সহ্য হচ্ছে না আমার, তোর বোনের রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি। চুপ শালা ব্যাহা, ফোন রাখ, আমি সম্বন্ধী হই তোর। ঈশান কল করে আশরাফ শিকদারকে বলল, আঙ্কেল, সম্মান বাঁচাতে চাইলে এই লোকেশনে চলে আসুন, আপনার ছেলে তো একটা আকাম করে ফেলছে। আশরাফ শিকদারের বুক ধড়ফড় করছে। সে জানে আদিলের দ্বারা এগুলো ছাড়া আর বেশি কিছু হবে না। আশরাফ শিকদার গম্ভীর গলায় বলল, তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। আশরাফ শিকদার যাওয়া তো দূরের কথা, বরং বুকে হাত দিয়ে স্ট্রোকের নাটক করে বিছানায় শুয়ে পড়ল। যদি আমার রাগিনী বউটা জানে আমি কোনো নয় করেছি, তাহলে আমাকে সোজা উপরে পাঠিয়ে দেবে। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা ভুলে যায় কি করে। কেউ আমাকে সম্মানই করে না। কোথায় গিয়ে বিচার দিলে ন্যায্য সম্মানটা পাওয়া যাবে? আজাদ চৌধুরীর মাথায় হাত দিয়ে বসে আছেন। সে কোনোভাবেই বুঝতে পারছে না হঠাৎ কি করে এমন হয়ে গেল এ বাড়িতে। রোশান রাগে কিরমির করছে, প্রচণ্ড রাগের ক্ষোভে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু ভাঙচুর করছে। তাকে আটকানোর সাহস কারণ নেই, স্বয়ং ইকবল খানেরও নেই। তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। বাড়িতে থাকা অনেক লোকের ভিড়ে কেউ বা কারা হয়তো মিডিয়াকে খবর পাঠিয়েছে। সরে সরে প্রেস মিডিয়া এসে হাজির হয়েছে চৌধুরী বাড়িতে। একের পর এক প্রশ্ন করছে মিডিয়ার লোকেরা।
বডিগার্ডগুলোর আস্তে আস্তে জ্ঞান ফিরছে, তাদের এইরকম অবস্থা হয়েছে কেন বুঝতে পারছে না। তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি করে উঠে চলে যায় বাড়ির ভেতরে। বাড়ির ভেতরের অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে যায় সরে সরে মিডিয়া প্রেসকে দেখে। মিডিয়ার লোকেদের কাজ উল্টোপাল্টা সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। রোশন রাগে হকচকে দাঁতে দাঁত কিরমির করে সবাইকে উদ্দেশ্য করেই বলল, খাঙ্কির পোলারা নাটক দেখতে আইসোস, বের হ বাড়ি থেকে, নয়তো জ্যান্ত কবর দিয়ে রেখে দেব এখানে। আজাদ চৌধুরী মাথা নুয়ে আছে, তার পুরো কনফিডেন্স আছে তার মেয়ের প্রতি। ইরা কখনো তার সম্মানে ব্যাঘাত ঘটাবে না, তবে আজকে কি এমন হলো যে কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? বডিগার্ডগুলো সব মিডিয়ার লোকদেরকে বাড়ি থেকে বের করে দিল। রোশন সোজা উঠে দাঁড়িয়ে আজাদ চৌধুরীর পাঞ্জাবির কলারে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমার সাথে বেইমানি করলেন কেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে বিশ্বাস করেছি। আজাদ চৌধুরী মাথা নত করে আরো নইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অনুরোধ করেই বলল, বিশ্বাস করো বাবা, আমি এই রকম কোনো কিছু করিনি। আমার মনে হয় না, আমার মনে হয় আমার মেয়েও কিছু জানে না। ওকে হয়তো কেউ বা কারা নিয়ে গেছে। সবাইকে জ্ঞান শূন্য করে দয়া করে তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। ইকবাল খান যথেষ্ট শান্ত ভঙ্গিতে রোশনকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। কিছু সময় পর রোশন আজাদ চৌধুরীকে ছেড়ে দিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ইরার জ্ঞান ফিরেছে, মাথা ঘুরছে, চোখ মেলে তাকাতে পারছে না, তাকাতে ভীষণ কষ্ট হচ্ছে। ইরা পিটপিট করে তাকাতেই দেখে রুমের চারপাশে সুগন্ধি ফুল দিয়ে সাজানো, সারা ঘরে ছড়িয়ে আছে ফুলের সুবাস। ইরা ভালো করে দেখলো চারপাশটা, আর নিজেকে আবিষ্কার করলো বন্ধ একটি রুমে। ইরা বিছানা থেকে দূরে উঠে দরজার সামনে যায়। দরজা বাইরে থেকে বন্ধ, কেউ হয়তো বাইরে থেকে দরজা আটকে রেখেছে। ইরার ফুলের সুবাসটা ভালো লাগলেও ঘরটা ভীষণ ভয় পাচ্ছে। ঘরের সব ফুল কালো রঙের, এমনকি দেয়ালগুলো কিছুটা ভুতুরে ভুতুরে লাগছে। ইরা বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলো তার পরিহিত লেহেঙ্গাটা তার শরীরে নেই। একটা পাতলা শাড়ি, লাল শাড়ি পরে আছে সে, কিন্তু সে তো লেহেঙ্গা পাল্টে শাড়ি পরে নিয়েছিল। শাড়ি পরেনি, তাহলে এই শাড়িটা কোথা থেকে তার শরীরে এলো? আদিল বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো। প্রবেশ করতেই দেখে ইরা জেগে আছে, বসে আছে বিছানার একপাশে। আদিলের হাতে ট্রে ভর্তি খাবার। আদিল টেবিলের ওপর খাবার রেখে ইরাকে পাশে গিয়ে বসলো আর ইরাকে উদ্দেশ্য করেই বলল, কেমন লাগে আমাকে? ইরা গম্ভীর গলায় বলল, একদম বাজে লাগে আপনাকে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আদিল বাঁকা হেসেই বলল, ভোকা নারী, এত সময় লাগে বুঝতে? তোমার বয়স কত? মানে? আদিল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, নতুন ভাবে জীবন শুরু করার জন্য প্রস্তুত হও। কি বলছেন এসব? আমার যেতে দিন প্লিজ। আমার আমার আব্বু আমার জন্য চিন্তা করছে। আমি এখন না গেলে আমার আব্বুর সম্মানটা নষ্ট হয়ে যাবে। প্লিজ যেতে দিন আমায়। আদিল স্পষ্টভাবে বলল, আমার সাথে সারা জীবন কাটানোর জন্য রেডি হও। পালিয়ে যাওয়ার ব্যর্থ অজুহাত দেখিও না আমায়। ইরা বেশ আকুতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আদিলের কাছে গিয়ে বলল, আমি আপনাকে সেদিন থাপ্পড় মেরেছিলাম বলে আজ আপনি সেটার প্রতিশোধ নিচ্ছেন আমার থেকে? ঠিক আছে, আমি আপনার পায়ে পড়ছি, আমায় মাফ করে দিন। নয়তো আপনি একটা থাপ্পড়ের পরিবর্তে আমাকে 10টা থাপ্পড় দিন। আমার যেতে হবে, আমাকে যেতে দিন প্লিজ। সবাই জানে যদি আমি আপনার সাথে এক বাড়িতে এক রুমে আছি তাহলে সমাজের চোখে আমি কলঙ্কিত হয়ে যাব। আমায় যেতে দিন, দয়া করুন আমার উপর প্লিজ। আমাকে কলঙ্কিত করবেন না। ইরার আকুতি করে কথা বলতে দেখে আদিলের বেশ মায়া হলো, তাই ইরাকে উদ্দেশ্য করে বলল, কোনো প্রতিশোধ নিচ্ছি না আমি তোমার উপর থেকে। আমার জন্য তোমার কোনো কলঙ্ক হবে না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব কলঙ্ক মুছে দেব। যত ইচ্ছে আছে কাঁদার আজ কেঁদে নাও। এই সুযোগটা তুমি আর দ্বিতীয়বার পাবে না। ইরা বেশ আকুতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আদিলের কাছে গিয়ে বলল। ইরার আকুতি করে কথা বলতে দেখে আদিলের বেশ মায়া হলো, তাই ইরাকে উদ্দেশ্য করে বলল। আদিলের ফোন এসেছে, তাই আদিল ফোন রিসিভ করতে করতে রুমের বাইরে চলে আসে। ইরাকে রুমের ভেতরে রেখে বাইরে দরজা আটকে দেয়। আদিল কথা বলতে বলতে নিচে ড্রয়িং রুমে চলে যায়। এর মধ্যে ঈশান আর রিফাত কাজে নিয়ে চলে এসেছে। এই বাড়িতে ঈশান আগেও বেশ কয়েকবার এসেছিল, তবে রিফাতের কাজিন কখনো আসেনি। এই বাড়িতে আসার পর থেকে তাদের শরীর কাঁপছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বাড়িটা দেখতে ঠিক ভুতুরে বাড়ির মতন লাগছে তাদের কাছে।
কাজেই ঈশানকে বেশ কয়েকবার অনুরোধ করে বলছিল তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কাজীকে নিয়ে আসতে। রাত গভীর হয়েছে, এখন কোনো কাজই নেই। এখন দোকানের বারান্দাও খোলা নেই। আদিল সোফায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছে। সারাদিনের এত ছোটাছুটিতে বেশ ক্লান্ত আদিল। এর মধ্যে কয়েকবার কল করে ফেলেছে আয়রা। আজকে সারাটা দিন আদিলের সাথে ঠিক মতন কথাও হয়নি। আদিল সেই সকালে বের হয়েছিল বাসা থেকে, আর আয়রা গিয়েছিল শপিংয়ে। অনেক বেশি ফোন আসায় আদিল বেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলল, বারবার কল করছো কেন? ডিস্টার্ব হচ্ছে আমি। আদিলের এমন কর্কশ গলায় কথা শুনে আয়রার কিছুটা মন খারাপ করে বলল, অনেক মিস করছি তোমাকে আদিল। কোথায় তুমি? আদিল বেশ গম্ভীর গলায় বলল, সকালের কথা ভুলে গেলে কি করে এত দ্রুত? আমি এটা তোমার থেকে আশা করিনি। আয়রা সত্যি ভুলে গেছে কি বলেছিল সকালে। আয়রা বারবার চেষ্টা করলো মনে করার জন্য, কিন্তু মনে করতে ব্যর্থ হয়। তাই আদিলকে ফের আবারও প্রশ্ন করে, কি বলেছিলে সকালে? মনে করতে পারছি না তো। থাক, এখন আর মনে করতেও চাইছি না। জানো, আজকে একটা বেশ দামি সুন্দর লেহেঙ্গা কিনে নিয়ে এসেছি বিয়ের দিন পরবো বলে। অহনা আন্টি কিনে দিয়েছে। আদিল কিছুটা বাঁকা হেসে বলে। তোমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে আমাকে ছবি পাঠিয়ে দিও। আয়রা হেসে হেসেই বলল, আমার হাজবেন্ড তো তুমিই হবে। একটা নয়, পুরো 100টা ছবি পাঠিয়ে দিব তোমাকে। এর মধ্যে ঈশান চলে এসেছে কাজীকে নিয়ে। ওদেরকে আসতে দেখে আদিল কলটা কেটে দেয়। ঈশান গম্ভীর গলায় বলে, শালা, সারা পৃথিবীতে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি থাকতে তুই কিনা একটা ভুতুরে বাড়ি বানিয়ে দিস। আর তা হাতে করে নিয়ে এসেছি, আর কয়েক মিনিট পর সোজা টপ করে ওপরে চলে যাব। আদিল ঈশানকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ, আমার বন্ধুর মনের আশাটা তাড়াতাড়ি পূরণ করো। ওরে টপ করে উপরে তুলে নাও। দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে। ঈশান বেশ বিরক্ত নিয়ে বলল, শালা বন্ধু নামের কলঙ্ক, শেষমেশ কেনা আমাকে ওপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছিস। কাজী কাঁপছে ভয়ে। রিফাতের শরীরের পশম সব দাঁড়িয়ে গেছে। সে শুধু পারছে না এক ছুটে এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। কাজী সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, বিয়েটা তাড়াতাড়ি পড়িয়ে আমি বরং চলে যাই। শুভ কাজে বেশি দেরি করতে নেই। বাবা, পাত্রপাত্রী কে? ঈশান হাত দিয়ে আদিলের দিকে ইশারা দিয়ে বলল। আজকের জন্য পাল শুধুই ওর। ঈশান আদিলকে জিজ্ঞাসা করলো, এরা কোথায়? আদিল বলল। উপরে, কাজীকে নিয়ে উপরে চল। আদিলের পেছন পেছন সবাই উপরে ইরা রুমে আসে। ইরা চুপ করে বসে আছে ফ্লোরের একপাশে, অঝরে কান্না করছে। চোখের পানি গাল মুখ বেয়ে নিচে পড়ছে। ইরা ঈশানকে দেখে এক দৌড়ে ঈশানের কাছে যায়। ইরা ভেবেছে হয়তো ঈশান সুপারম্যান হয়ে এসেছে ইরাকে বাঁচাতে, এই পাপী অসভ্য লোকটার থেকে তাকে বাঁচাবে। ইরা ঈশানকে উদ্দেশ্য করেই বলল, ভাইয়া তাড়াতাড়ি চলো এখান থেকে, আব্বু অনেক চিন্তা করছে আমার জন্য। ইরার এমন আকুতি ভরা কান্না দেখে ঈশানের বেশ মায়া হলো। ঈশান তো যতই হোক বড় ভাই, সে কিনা নিজের ছোট বোনকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ভাবতেই ঈশানের শরীরে লোম দাঁড়িয়ে যায়। কাজী সবাইকে উদ্দেশ্য করেই বলেন, এটাই কি বিয়ের কনে? কিন্তু এমন ভাবে কান্না করছে কেন? মেয়ে কি বিয়েতে রাজি নয়? রিফাত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এইটাই বিয়ের কোণে। জোর করে হোক বা ইচ্ছে করে হোক, আপনার দায়িত্ব বিয়ে পড়ানোর। আপনি বরং নিজের কাজটা অতি তাড়াতাড়ি করেন। ইরা রিফাতের কথায় বেশ রেগে গিয়ে ঈশানকে বলে। ভাই কি বলছো এসব? আদিল ঈশানের পাশে থেকে ইরাকে টেনে নিয়ে বিছানায় বসায়। ইরা পুরুষালী শক্তপোক্ত হাতের সাথে পেরে ওঠে না, তবে অনেক জোরাজুরি করে, চিৎকার চেঁচামেচি করে, খুব আকুতি করে আদিলের কাছে, কিন্তু আদিল কোনো কিছুই শোনে না। একটা সময় ইরার পাগলামি আরো বেড়ে যায়। সে মরে গেলেও আদিলকে বিয়ে করবে না। আদিল বেশ রেগে গেলেও ইরা ওপর আর দাঁতে দাঁত কিরমির করে বলল, জানে বাঁচতে চাইলে যেটা বলছি সেটা করো। তোমার শরীরে হাত তুলতে আমার ভীষণ কষ্ট হবে। ইরা চোখের কোণে পানি মুছতে মুছতে বলে, আমি বাঁচতে চাই না, মেরে ফেলো আমায়, মেরে ফেলো। বৈধ অবৈধ বোঝো? ইরা শান্তভাবে উত্তর করলো। হুম। ইরার এর মানে ইরা জানে বৈধ অবৈধ কাকে বলে। তোমার রূপের আগুনে, তোমার তেজে আমি ঝলসে যাচ্ছি। এখন কি তুমি চাচ্ছ তোমার শরীরে আমার দেয়া অবৈধতার ছোঁয়া পড়ুক? ইরা মাথা নুয়ে ফেলবো।
আর ভাবলো সে একা কোনোভাবে পেরে উঠবে না এই ছেলের সাথে। তার শরীরে এখন অনেক বেশি কলঙ্ক লেগে গেছে। তার অচেনা পুরুষটি নিশ্চয়ই এই কলঙ্কিত নারীটিকে বিয়ে করবে না। একজন নারীর কাছে জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। কোনো ভুল না করেও সেই কলঙ্ক একবার গায়ে লেগে গেলে সমাজের চোখে তাকে কলঙ্কিত বানিয়ে দেয়া হবে। আজকে হয়তো এই পুরুষটিকে নিজের জীবনের সাথে জড়িয়ে আর বেঁচে থাকার মতন সুখ কখনো হবে না। জীবন্ত মৃত হয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন। তবে আমাকে এমনভাবে কলঙ্কিত করার জন্য আপনাকে প্রতি পদে পদে তার খেসারত দিতে হবে আদিল শিকদার। আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। আপনি কখনো আমার থেকে নিজের বইয়ের অধিকার পাবেন না। ইরা শান্তভাবে গিয়ে বসলো বিছানার এক পাশে। তাকে শান্ত দেখে সবাই বেশ স্বস্তি পেল। ঈশান ইরার মাথায় হাত দিয়েই বলল, আজকে হয়তো আমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ভাই বলে মনে হচ্ছে তোর, তবে কোনো একদিন তুই ঠিক বুঝবি তোর ভাইটা নিকৃষ্ট ছিল না। কাজী সাহেব এগিয়ে গিয়ে বসলেন বিছানায়। বিয়ের সব নিয়ম নীতি পড়তে শুরু করলেন। কাজী সাহেবকে কাবিন নিয়ে তেমন কিছু বলা হয়নি। কাজী সাহেব আদিলকে জিজ্ঞাসা করলেন। দিনমোহর কত দিব বাবা? আদিল নিঃসংকোচ করেই বলল, আমার এই ব্ল্যাক রোজ বাড়িটা লিখে দেন। কাজী অবাক হয়ে বলল, এটা তো ভূতের বাড়ি, এই বাড়ি দিয়ে এই পিসি মেয়ে কি করবে? রিফাত কর্কশ গলায় বলল, এই কাজীর বাচ্চা, এই বাড়ির দাম কত জানা আছে তোর? কাজী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কত টাকা বাবা? রিফাত শান্ত গলায় বলল, 10 কোটি টাকা। কাজী বাড়ির দামের কথা শুনে বুকে হাত দিয়ে বসে পড়ল। আদিল বিরক্ত হয়ে বলল, এই ডিলামার্কে কাজে নিয়ে আসছিস কেন? দুনিয়া কি আর কাজই নেই? একটা বিয়ে করতে এত সময় লাগে? শালা বাসর করবো কখন? ইরা অবাক হয়ে চেয়ে রইল আদিলের দিকে। আদিলকে কিছু না বলে বরং কাজীকে উদ্দেশ্য করেই বলল, কাজী সাহেব আপনি লিখেন। কাজী বেশ অবাক হয়ে গেল। শুধু কাজী একাই নয়, আশেপাশের সবাই, এমনকি আদিল নিজেও। এতক্ষণ যে মেয়ে বিয়ে করব না করে মরে যাচ্ছিল, তার মুখে এমন চমৎকার কথা ফুটেছে। কাজী ইরাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ মা বলো। ইরা শান্ত গলায় বলল, দিনমোহরের জায়গায় লিখুন। যদি কখনো আমাদের ডিভোর্স হয় তাহলে আমি নির্দ্বিধায় এই লোকের মানে আদিল শিকদারের চোখ, দাঁত, কান, কিডনি, ফুসফুস, হাত পা সব আমি নিয়ে নিব। তখন যদি এই আদিল শিকদার মরে যায় তখন কিন্তু তার দায় আমি ইরা নিব না। কাজী সাহেব বললেন, তাহলে তো এই মানুষটা মরে যাবে, তার কি প্রয়োজন মা? তুমি বরং এই মানুষটাকেই নিয়ে নাও। ইরা স্পষ্টভাবে নিষেধ করেই বলল, না, ওনাকে আমার চাই না। ইরা কথা শেষ হতে না হতেই আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, স্বরাষ্ট্রমন্ত্রী ছেলের বউ বলে কথা, এতটুকু ডিমান্ড তো আশা করাই যায়। পারফেক্ট ম্যাচিং। বউ একটা জিনিস কিন্তু বাদ পড়লো, এটা বাদ কিন্তু দেওয়া যাবে না, নিতেই হবে। সবাই বেশ অবাক হলো। পাশ থেকে ঈশান জিজ্ঞাসা করলো, আর কি বাদ পড়েছে? আদিল বাঁকা হেসে বলল, আমার টুনটুনি। আদিলের কথা শুনে সবাই চড়ে হি হি করে হাসতে শুরু করলো। ইরা বেশ লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেল। এতগুলো পুরুষের মধ্যে ইরা একাই লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। কাজী বাকি বিয়ের কাজটা সম্পূর্ণ করলেন। ঈশান একজন ড্রাইভারকে ডেকে বলল কাজীকে বাসায় পৌঁছে দিয়ে আসতে। এর মধ্যে ঈশান লুকিয়ে আদিল আর ইরার ছবি তুলে নিয়েছে। ঈশান ছবিটা হোয়াটসঅ্যাপে আশরাফ শিকদারের ফোনে পাঠিয়ে দিয়ে বলল, আঙ্কেল ছবিটা আন্টিকে দেখাবেন আর বলবেন আদিল এই আকামটাই করছে। আশরাফ শিকদার বিকেল থেকে স্ট্রোকের নাটক করে শুয়ে আছে। এখন মনে হচ্ছে আরো 2 দিন এভাবে নাটক করে কাটিয়ে দিতে হবে। ঈশান কাজীকে বাসায় পাঠিয়ে দিয়ে চলে এসেছে। উপরে আদিলের রুমে যাবে বলে তখনই দেখে রিফাত আর আদিল নিচে নামছে। তাই ঈশান আর উপরে না গিয়ে ড্রয়িং রুমে থাকা সোফায় গিয়ে বসে। আদিল আর রিফাতও ঈশানের পাশে গিয়ে বসলো। আদিলের মনটা বেশ ফুরফুরা, হাসি হাসি মুখ করে বসে আছে। রিফাত আদিলকে উদ্দেশ্য করেই বলল, ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে, একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। আদিল সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ভাই, বিয়ে করলে কি সবার মন আপনার মনের মতন ফুরফুরা হয় না? মানে সব সময় তো আপনার মুখটারে দেখি বাংলা প্যাচের মতন করে রাখেন, কিন্তু আজকে তো দেখতেছি না। যদি পরামর্শ দিতেন তাহলে অতি দ্রুত আমি ও হালাল কাজটা সেরে ফেললাম।
রিফাতের এই রকম কথা শুনে ঈশান ৩২ পাটি দাঁত বের করে হাসতে শুরু করলো। শিখিয়ে হাসি আদিল কয়েকটা লাথি দিয়েই বলল, চুপ কর শালা। এমনিতেই লোকে এই বাড়ির নাম শুনলে ভয় পায়, আর তোর এমন হাসির শব্দ ভুল করেও কারো কানে গেলে ১ সেকেন্ডও সময় নেবে না, সাথে সাথে স্ট্রোক। রিফাত আদিলকে উদ্দেশ্য করেই বলল, ভাই ভাবি মনে হয় আপনার জন্য ওয়েট করতেছে। ভাই রাত তো শেষের দিকে, বাসরটা কি কালকে সকালে করবেন? আদিল তো এদের কথার চক্করে পরে ভুলেই গিয়েছিল সে সবেমাত্র বিয়ে করেছে একটি যুবতী মেয়েকে। আদিল এক লাফে সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঈশানকে বলল, দেখ সমুদ্রের বাচ্চা, বিয়ে করে ফেলেছি তোর বোনকে, এখন তোর বোনের সাথে বাসরটাও করব। দেখবি আর চলবি, লুচির মতন ভুলবি। ঈশান আদিলকে খুব করে কয়েকটা কথা শুনিয়ে ওপরে নিজের রুমে সামনে চলে গেল। আর এইদিকে বেচারা ঈশান আর রিফাত বসে বসে লাল পানি খাওয়ার প্ল্যান করছে। আজকে যদি একটা বেচারি বউ থাকতো তাহলে হয়তো এতগুলো রাত নষ্ট করতে হতো না, জনসংখ্যা বৃদ্ধির কাজে লাগানো যেত। তাই ঈশান রিফাতকে বলল। আমি চাইলে আজকে একটা বউ তুলে নিয়ে আসতে পারতাম। রিফাত কৌতূহল নিয়ে প্রশ্ন করলো। কার বউ তুলে আনতে পারতেন ভাই? ঈশান দাঁতে দাঁত পিষে বলল, কপাল, বলি একটা শালা শুনিস আরেকটা। আদিল দরজার সামনে দাঁড়িয়ে বারবার ডাকছে ইরাকে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় আদিল বেশ জোরে জোরে কয়েকটা লাথি দেয় দরজায়। তারপরও কোনো প্রতিক্রিয়া না দেখে কয়েকশো বকা দিয়ে নেয় নিজের হবু বউকে। আদিল ভালো করেই বুঝতে পারছে ইরা জেগে আছে, ইচ্ছে করে রুমে দরজা বন্ধ করে রেখেছে, খুলবে না জীবনেও না। আদিল মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ভাবলো, তাহলে কি আমার বাসরটা আজ করা হবে না? আদিল রেগে ফুসফাস করতে লাগলো, বেশ বিরক্ত হলো। অনেক ভালোবাসা নিয়ে ডাকলো, কিন্তু ইরা দরজা খুলছেই না। আদিল মনমরা হয়ে কিছু সময় বসে রইল, তারপর কোনো উপায় না পেয়ে নিচে চলে এলো। আদিল এসে ঈশানের পাশে বসলো আর বলল, আমার জন্য এক প্যাক কড়া করে বানা। ঈশান আর রিফাত বেশ অবাক হলো। আদিল বাসর করা বাদ দিয়ে এখানে এসে বসলো কেন, কি হয়েছে জানতে চাইলে আদিল বলে, আমার হবু বউ আমাকে রুমের ভেতরেই যাইতে দেয় না, দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, আবার বাসর করা হলো না। ঈশান আর রিফাত আদিলের কথা শুনে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে গড়াগড়ি খেতে থাকলো, আর ৩২ পাটি দাঁত বের করে হাসতে থাকে। বেচারা আদিল বাসর করার জন্য এত কিছু করলো, শেষে কিনা বউ রুমের ভেতরেই প্রবেশ করতে দিল না। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আজাদ চৌধুরীর পাশে এসে বসে আছেন সুলতানা চৌধুরী, বসে বসে আহাজারি করে কান্না করছে। ইরাকে তারা বেশ ভালো করেই জানে, ইরা তাদের না বলে কোথাও কখনো যায়নি কখনো, তবে আজ কেন গেল বুঝতে পারছে না কেউ। রোশন সোফায় গা এলিয়ে দিয়ে শুয়েছে, তার মাথাটা নষ্ট হওয়ার উপক্রম। এত রাগারাগি চেঁচামেচি করে সারা বাড়ি ঘর মাথায় তুলে রেখেছে, তাকে বোঝানোর সাধ্য কারণ নেই। গভীর রাত, বডিগার্ডদের মধ্যে একজন লোক এসে রোশনের বলা সিকিউরিটি ফুটেজ কালেক্ট করে নিয়ে এসেছে। রোশনের হাতে ক্যামেরাগুলো দিয়ে তারা চলে যায়। রোশন সব কিছু নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর কম্পিউটারের সাথে ডিভাইস কানেক্ট করে দেখে বিকালের ঘটে যাওয়া সব সিসি ক্যামেরায়। রোশন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রোশন ইরার সাথে দেখা হওয়ার পরেই আজাদ চৌধুরীর বাড়ির চারপাশে ক্যামেরা সেটআপ করিয়ে রেখেছিল সবার ওপর নজর রাখার জন্য, কিন্তু আজ ঠিক ক্যামেরাগুলো কাজে লেগে গেল। রোশন আর 1 মিনিটও দাঁড়ালো না, হাতের ফোনটা বের করে কল করলো আশরাফ শিকদারের নাম্বারে। বেশ কিছুক্ষণ পর আশরাফ শিকদার কল রিসিভ করলেন। রোশন নিজেকে বেশ শান্ত করেই বললেন, কেমন আছেন শিকদার সাহেব? এত রাতে রোশনের কল করার কারণ না আশরাফ শিকদার বুঝতে পারলেন না, তবে তিনি ঘুমু ঘুমু জড়ানো কণ্ঠেই বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাতে কল করেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? রোশন বিছানায় গা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, শিকদার সাহেব, আপনার ছেলে তো আমার কলিজায় হাত দিয়েছে, এখন কি হবে আপনার ছেলের? আশরাফ শিকদার রোশনের এমন অদ্ভুত কথার মানেটা বুঝতে পারল না, আর চেষ্টাও করলো না, তবে রোশনকে শান্ত করার জন্য বলল, আমার ছেলেতে এখন মারামারি কাটাকাটি করে না। সে যেহেতু তোমার কলিজার হাত দিয়েছে, তুমি বরং ভালো ডাক্তার দেখাও। সব বিল আমি প্রি অর্ডার করে দেব। রোশনের প্রচন্ড রাগ হলো এই মুহূর্তে আশরাফ শিকদারের উপর। মনে হলো বাপ ছেলে দুইটাই এক, এদেরকে মুখে বলে কোনো লাভ নেই, এদের জানটা হাতে নিয়ে আমি বরং ডুগডুগি বানাবো।
রোশনকে চুপ থাকতে আশরাফ শিকদার বলল, ডক্টর এর কাছে পর্যন্ত যেতে পারবি না নাকি? ওখানেই পরে মরে যাবে। হ্যালো রেশান। রোশন আর শান্ত মেজাজে রইল না, বরং দাঁতে দাঁত পিষে কিরমির করতে লাগলো আর বলল, আমি আপনার সাথে ফাজলামি করার জন্য কল করিনি। আপনার ছেলে আমার হবু বউকে তুলে নিয়ে গেছে। আপনার ছেলে এখন কই? রোশনের কথা শুনে আশরাফ শিকদার এক লাফে বিছানার পাশে থাকা অহনা শিকদারের থেকে বেশ দূরে গিয়ে ফিসফিস করে এই বললেন, তোমার হবু বউকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো সব? হ্যাঁ, আপনার ছেলে কই? আমার ছেলের কথা বাদ দাও, তুমি বরং আমাকে মেয়েটার কথা বলো। মেয়েটা দেখতে কেমন? শিকদার বাড়ির যোগ্য বউ হবে তো? আশরাফ শিকদারের কথা শুনে রোশন রাগে কটমট করতে লাগলো। তার হাতের এক পাশে থাকা বড় ট্রি টেবিলে এক লাথি মারলো, সাথে সাথে কয়েক টুকরো হয়ে গড়িয়ে পড়লো ফ্লোরে। আশরাফ শিকদারকে বেশ আচ্ছা করে কথাগুলো বকা দিল। ফোন কেটে দিল রোশন। আশরাফ শিকদার বারবার অহনা শিকদারের লক্ষ্য করে দেখলেন সে জেগে আছে কিনা, থাকলে 100টা প্রশ্ন করবে। তার থেকে বরং আমি চুপচাপ শুয়ে পড়ি। যে বিয়ে করছে সে সামলাক সব কিছু। আমি তো কিছুই জানি না। আমি নিষ্পাপ স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই জানে। আজকে সারা রাত বাড়ির দারোয়ান সহ বাড়ির মহিলা কাজের লোক কেউ ঘুমাতে পারেনি। আদিল, ঈশান, রিফাত সবাই অনেক সাউন্ড জুড়ে বক্স বাজিয়ে লাল পানি সেবন করেছে, আর সাথে সে কি নাচ। একটা সময় অনেক ক্লান্ত হয়ে কেউ সোফায় আবার কেউ ফ্লোরে শুয়ে পড়েছে। এতটা বিরক্ত করার পরও ইরা রুমের দরজা খোলেনি। ইরা প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠেছে, কিন্তু আজকের সকালটা সব থেকে আলাদা অনুভূতি অনেকটাই বাজে। প্রতিদিন ঘুম ভাঙে মায়ের আদরের ডাকে, কিন্তু আজকেও তাকে ডাকছে না। ইরা বিছানা থেকে ধীর পায়ে রুমে দরজা খুলে বাইরে বের হয়ে আসে। রুমের সামনে কাউকে না দেখে ইরা ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে আসে বাইরের দিকে। এসে দেখে সবাই বেভোর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে মরে গেছে। ইরা কাউকে ডাকে না, বরং কিচেনের দিকে যায়। তার ভীষণ ক্ষুধা লেগেছে। সে কালকে থেকে এক ফোঁটা পানিও পান করেনি। কিচেনে পা রাখতেই দেখে একজন মহিলা রান্না করছে। ইরা বেশ কিছুটা এগিয়ে যায়। কাজের মহিলা ইরাকে দেখে বেশ ভয় পেয়ে এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, আপনার কিছু লাগবো? আমাকে কোন? আপনি এত কষ্ট কইরা রান্নাঘরে আসতে গেলেন কেন? কাজের মহিলা কথা বলছে আর বারবার দরজা দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। এতবার দরজা দিকে তাকাতে দেখে ইরা জিজ্ঞাসা করলো, ওই দিকে কি দেখছেন? কিছু বললেন? কাজের মহিলার মাথা নত করে বেশ ভয় পেয়ে বলে, না ম্যাডাম, আমি তো কিছু কমু না। আপনি রুমে গিয়া বহেন, আমি খাউন লইয়া আইতাছি। ইরা গেল না, বরং দাঁড়িয়ে বাড়ির চারপাশটা বেশ খেয়াল করে দেখলো। তেমন কিছু চোখে পড়ছে না, আশেপাশে গাছপালা ছাড়া। দেখতে বেশ অনেকটাই ভয়ঙ্কর। কোথায় আছে ইরা জানে না। ইরা রান্নাঘর থেকে বের হয়ে ওপরে নিজের রুমে চলে যায়। ইরা রুমে যাওয়ার 5 মিনিট পর কাজের মহিলা ট্রে ভর্তি করে বেশ অনেক রকমের খাবার নিয়ে আসে। ইরার সামনে খাবারটা এগিয়ে দিয়েই বলে, ম্যাডাম, এখন তো সব রান্না শেষ করা পারি নাই। এখন কষ্ট কইরা এইগুলা খান। আমি একটু পরে আবার আইয়া আপনারে খাওন দিয়া জামুনি। কাজের মহিলার কথা শুনে মনে হলো ইরার মেয়েটা হয়তো কোনো গরিব ঘরের, হয়তো পড়াশোনাটাও করেনি, তবে অনেক সহজ সরল। ইরা কাজের মহিলাকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা, তোমার নাম কি? কাজের মহিলাটি নিঃসংকোচ কাটিয়ে টপ করে নামটা বলে দিল। আমার নাম পারুল। ও, কতদিন ধরে আছো এই বাড়িতে? অনেক বছর ম্যাডাম, প্রায় 10 বছর হইব। আপনি খাওনটা খান, আমি একটু পর আবারও আমু। ইরা সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। নিচে সবাই শুয়েছে, গভীর ঘুমে আচ্ছান্ন। এর মধ্যেই কয়েকবার কল আসলো ঈশানের ফোনে, কিন্তু ঈশান ফোন ধরলো না। ফোনটাকে সোফার ওপর রেখে দিল। ফোন থামার কোনো নাম নেই, বরং আরো বেশি বাজতে শুরু করলো। আদিল ঘুমের ঘোরে চেতে গিয়েই বলল, এই ফোনটা বন্ধ কর। ঈশান নিজেও বেশ বিরক্ত হয়ে আছে। এত বেশি কল আসায় ঈশান ফোন রিসিভ করে ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, হ্যালো। হ্যালো, ঈশান ভাইয়া। ঈশান ভাইয়া ডাকটা শোনার পর তাড়াতাড়ি ফোনের নাম্বারটা চেক করে ঈশান, আর বেশ অবাক হয় নাম্বারটা দেখে। কার নাম্বার? কে তাকে ভাইয়া বলে ডাকছে এই অসময়ে? ঈশান কপাল কুঁচকে বলল,
এই অসভ্য নারী, তুই আমার কেমন বোন? অপর প্রান্তের মেয়েলি কণ্ঠে নারী কাঁপা কাঁপা গলায় বলল। ভাইয়া আমি জুথি। ঈশান একলাফে সোফা থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়ল। নাম্বার কোথায় পেল এই রমণী? এই মেয়েটাকে তো আমি বোনের চোখে তো দেখি না। ঈশান বেশ বিরক্ত হলো জুথির ওপর, আর দাঁতে দাঁত পিষেই বলল। সকাল সকাল ভায়া বলে মনটা ভেঙে না দিয়ে আঙ্কেল বলে জীবনটাকে চুরমার করে দাও। তোমরা মেয়েরা তো এই কাজটাই ভালো পারো। আমার আর একটু হলেই স্ট্রোক হয়ে যেত, আর ভায়া বলবো না আমাকে? জুথি ঈশানের কথার উপরে আর কিছু বলে না, বরং জিজ্ঞাসা করে ইরা কোথায়। ঈশান জানায় স্বামী সংসার করছে। জুথি বলে আমি ইরার সাথে দেখা করতে চাই, প্লিজ আমাকে একটু নিয়ে যাবেন ইরার কাছে। ঈশান মনে মনে বেশ খুশি হলো, আজ যেন মেঘ না চাইতেই জল। ঈশান সম্মতি জানিয়ে বলল লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি ওখানেই যাও, আমি আসছি। বলেই কল কেটে দিয়ে ঈশান ফ্রেশ হতে চলে যায় আর রিফাতকে বলে যায়। বউ আনতে যাচ্ছি, ওই ঢিলামার্কা কাজে আনবি না কিন্তু, সব রিস্ক আদিলের। কার বউ ভাই? ঈশান দাঁতে দাঁত কিরমির করতে করতেই বলল। শালা আমার বউ, তোর ভাবি। ও, তাহলে ওকে ভাই, যদি ভাবি না আসতে চাই আপনার সাথে, তবু ও একাই ফিরবেন না। দরকার হলে রাস্তা থেকে একটা রিয়ে তুলে আনবেন, নয়তো অন্য বউ নিয়ে আসবেন। আজকে বিয়ে করতেই হবে ভাই। রিফাতের কথা শুনে ঈশান পায়ের জুতো খুলে মোছা দিয়ে ঢিল মারে আর বলে। মনটাই চাইতাছে তোরে জুতা খুইলা মোজা দিয়া পিঠাই। রিফাত দাঁত বের করে হাসতে হাসতেই বলে। ভাই আপনি বরং জুতা দিয়েই মারেন, আপনার মোজায় যে গন্ধ স্বয়ং জাফরও স্টক করবে। আদিল অতিরিক্ত লাল পানি সেবন করায় চোখ মেলে তাকাতে পারছে না। এদের কথা শুনে বেশ বিরক্ত হয়ে ঢলতে ঢলতে নিজের রুমে চলে গেল। আদিলের এমন ঢলাঢলি দেখে ইরা বুঝতে পারলো না, বরং সাইড দিল। আদিল বিছানার উপর ঠাস করে শুয়ে পড়ল। সকাল সকাল শুয়ে শুয়ে শয়ে শয়ে মিডিয়া প্রেস চলে এসেছে শিকদার বাড়িতে। শিকদার বাড়ির কেউ জানতো না আদিলের বিয়ে করার বিষয়টা। তারা সকলে টিভিতে দেখেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে আদিলের বিয়ের বিষয়টা। আশরাফ শিকদার স্ট্রোকের নাটক করে শুয়ে আছে। সেই বিকেল থেকে অহনা শিকদার ভেবেছিল হয়তো সত্যি অসুস্থ, কিন্তু আদিলের বিয়ের কথা শোনার পর তার বেশ ডাউট হচ্ছে সে কি সত্যি অসুস্থ নাকি ড্রামা করছে। আদিলের আগেও বেশ কয়েকবার ইশারা ইঙ্গিত বুঝিয়ে দিয়েছিল আয়রাকে বিয়ে করতে চায় না। বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে দেখে আশরাফ শিকদার বুকে হাত দিয়ে ধীরে ধীরে নিচে নামছে। অহনা শিকদার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আশরাফ শিকদারের দিকে মনে হচ্ছে চোখ দিয়ে এই মানুষটিকে ভস্ম করে দিবে আজ। অহনা শিকদারের সাথে চোখাচোখি হতেই আশরাফ শিকদার চোখ নামিয়ে এগুলো প্রেস মিডিয়ার উদ্দেশ্যে। আশরাফ শিকদার যথেষ্ট শান্ত মস্তিষ্কের মানুষ, তাই তিনি বেশ শান্তভাবেই বললেন। এত সকাল সকাল আপনারা এই শিকদার বাড়িতে কি করছেন? কে কি দাওয়াত করে আনা হয়েছে এই বাড়িতে? না মানে আমার বউ কি আমার চল্লিশা খাওয়ার বলে আপনাদেরকে আসতে বলেছে? অহনা শিকদার আগে কটমট করতে লাগলেন। সিরিয়াস মুডেও এদের ফাজলামো করার স্বভাব গেল না। বাপ ছেলে একই। অহনা শিকদার মিডিয়ার উদ্দেশ্যে কর্কশ গলায় বললেন। আপনাদের এত সকালে শিকদার বাড়িতে আসার যথেষ্ট কারণ আমি দেখছি না। একজন লোক আদিলের বিয়ের সম্পর্কে জানতে চাইলে অহনা শিকদার নিজের চোয়াল শক্ত করেই বললেন। যদি ওই রকম কিছু করে আমার ছেলে, তাহলে আপনাদের কষ্ট করে আমাদের বাড়িতে আসার প্রয়োজন পড়বে না। আমরা নিজেরাই আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা দয়া করে আসতে পারেন। অহনা শিকদারের কথাটা বেশ তিতু লাগলো সবার কাছে। তবে আশরাফ শিকদার মুচকি মুচকি হাসলেন বউয়ের এমন রাগি রাগি মুড দেখে। আশরাফ শিকদার বউকে উদ্দেশ্য করেই বললেন। মিসেস অহনা শিকদার, আমি তো তোমার বিগ ফ্যান হয়ে গেলাম। অহনা শিকদার বিরক্তি প্রকাশ করেই বললেন। তাহলে ফ্যান হয়ে ঘুরে আমাকে একটু বাতাস করেন। আপনার দ্বারা এর থেকে বেশি কিছু তো আর সম্ভব নয়, আর আশাও করাও যায় না। আশরাফ শিকদার বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ল। আজ সত্যি সত্যি স্ট্রোক হবে। বউয়ের এমন তেতো কথা শুনে এই বাড়িতে সে আর থাকবে না। নতুন বিয়ে করে সংসার করবে যদি সেখানে একটু সম্মান পাওয়া যায়। এই জীবনে সম্মানের বড্ড অভাব। ঈশান ব্ল্যাক রোজ বাড়ির সামনে থাকা আদিলের কালো মার্সিডিজ নিয়ে বেরিয়ে গেল জুথিকে নিয়ে আসতে এই বাড়িতে। আর এইদিকে রিফাত শুয়ে শুয়ে ফোন দেখছে আর মনে মনে ছক কষছে।
একটা মেয়েকে খুঁজে বের করতে হবে অতি দ্রুত, বিয়েটা সেরে ফেলতে হবে। দিন দিন চেহারার যে হাল হচ্ছে, কিছুদিন পর মেয়ে কেন মেয়ের নানিও বিয়ে করবে না আমাকে। হয়তো একটা মেয়েকে পটাতে হবে, নয়তো মামুনের মতন একটা বুড়িকে বিয়ে করতে হবে। তাও বউ চাই মানে চাই। আদিল বিছানার উপরে শুয়ে আছে। ইরা রুমের চারপাশে পায়চারি করছে, জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছে। বাইরেটা যেমন অদ্ভুত, ঠিক তার থেকে হাজার গুণে বেশি অদ্ভুত এই বাড়ির ভেতরটা। ঠিক ভুতুড়ে বাড়ি, ছোটবেলা যে হরর মুভি টিভিতে দেখতাম, আজ এই বাড়িটা দেখতে ঠিক তেমনই লাগছে। মনে হচ্ছে তারা হরর মুভির শুটিং এখানেই, মানে এই বাড়িতেই করেছিল। ইরার ভাবনার মাঝে হঠাৎ করে আদিলের ফোনটা বেজে ওঠে। ইরা বেশ থমকে যায়, মনে মনে কয়েকবার ভয় কাটানোর জন্য দোয়া পড়ে নেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইরা ভয়ে ভয়ে আদিলের ফোনের কাছে যায়। ফোনটা হাতে নিতেই থেকে ওপরে সেভ করা ভেসে রাখা নাম্বারটা, মাই ড্যাড। এরা বেশ থমকে যায় এই সময় কলটা দেখে। হয়তো তারা কোনোভাবে জেনে গেছে এই বিয়ের বিষয়টা। বারবার কল আসছে, ইরা কি করবে বুঝতে পারছে না। আদিলকে বেশ সংকোচ নিয়ে ডেকে বলল, আপনার বাবা কল করেছে, প্লিজ কলটা রিসিভ করুন। তিনি হয়তো কিছু বলতে চাইছে আপনাকে। আদিল ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, আপনার বাবা নয়, আজকে থেকে তোমার শ্বশুর হয় তিনি। যাও, গিয়ে কথা বলো। ইরা কি করবে বুঝতে পারছে না, তবুও বেশ সংকোচ নেয় মাথা নিয়ে ফোন রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম। কলের অপর প্রান্তে থাকা আশরাফ শিকদার বেশ ভালোভাবে বুঝতে পারলেন এটা আদিলের কণ্ঠস্বর নয়। আদিল বাবাকে সালাম দেবে প্রশ্নই আসে না। হয়তো আদিলের কোনো কথা না আসায় ইরা আবারও সালাম দিল। ফোনের অপর প্রান্তে থাকা আশরাফ শিকদার সালামের উত্তর দিয়েই বললেন, কেমন আছো মা? ইরা বেশ ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, জি, আমিও ভালো আছি। আশরাফ শিকদার ইরার ভয়টা বুঝতে পেরে সাহস জুগিয়ে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো আম্মু? তুমি কোনো টেনশন করো না, আমরা আছি, সব সামলে নেব। তুমি আমার শিকদার বাড়ির সম্মান, আমার ছেলের বউ, তোমাকে কোনো অসম্মান হবে না। এই বাড়িতে আমি কথা দিলাম আম্মু, তুমি চলে আসো আমাদের বাড়িতে। তোমার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি। ইরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে আব্বু, আমরা চলে আসব। কথা শেষ করে ফোনটা কেটে দিয়ে ইরা আদিলের পাশে রেখে দিল। ইরা রুমে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে, তার ভীষণ খারাপ লাগছে। ইরা ঈশান জুথিকে আনতে বেশ অনেকটাই দূরে গিয়েছিল। জুথিকে গাড়িতে তুলতে নিয়ে আসছে ইরার কাছে। জুথি চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনটা ভীষণ খারাপ। জুথিকে এমন মন খারাপ দেখে ঈশান জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে তোমার? তোমাকে দেখতে এমন কেন লাগছে? কিচ্ছু হয়নি। আচ্ছা, ইরা কেমন আছে? ঈশান বেশ শান্তভাবে বলে, এরা ঠিক আছে। জ্যোতি কাঁদো কাঁদো গলায় বলল, আপনি জানেন পুরো এলাকা ছড়িয়ে গেছে ইরার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা। ইরা তো পালিয়ে যায়নি, তাই না? বলেন, ইরাকে নিয়ে সবাই বাজে বাজে মন্তব্য করছে। আচ্ছা ঈশান ভাইয়া, আপনি বলেন, ইরা কি খারাপ মেয়ে? বলেন। আরে এই মেয়ে কথায় কথায় কেন ভাইয়া বলে ডাকে আমাকে? এই মেয়ের কোন জন্মের ভাই আমি? ঈশান রাগে কটমট করে উঠল, আর গাড়ি এত স্পিডে চালালো যে জুথি ভয়ে ডুকরে উঠল। ঈশানকে বারবার নিষেধ করছে এত গতি নিয়ে না চালানোর জন্য। কে শোনে কার কথা? ঈশান দাঁতে দাঁত পিষেই বলল, আমি তোর মায়ের পেটের ভাই। জুথি ভয়ে ঠুকরে উঠে কেঁদে দিয়ে বলল, না। ভাইয়া ডাকিস কেন? সমস্যা কি তোর? ঈশানের এমনভাবে কথা বলার মানেটা জুথি বুঝতে পারল না, তবুও কিছু বলল না, বরং বলল, সরি, আর আপনাকে ভাইয়া বলে ডাকবো না। দয়া করে গাড়ির স্পিড কমান প্লিজ। জুথি সরি বলার সাথে সাথে ঈশান গাড়ির স্পিড কমিয়ে দিল। জুথিকে এমন ভয় পেতে দেখে ঈশান দাঁতে দাঁত চেপে মুচকি হেসে নিল। জুথি সরি বলার সাথে সাথে ঈশান গাড়ির স্পিড কমিয়ে দিল। জুথিকে এমন ভয় পেতে দেখে ঈশান দাঁতে দাঁত চেপে মুচকি হেসে নিল। আয়রা ঘরে শুয়ে আছে। কালকে শপিং এর জন্য বেশ ছোটাছুটি করে কেনাকাটা করেছে। আজ বাদে কাল তাদের বিয়ে, হয়তো কিছুক্ষণের মধ্যে আদিল ও বাড়িতে চলে আসবে। কালকে কোথায় ছিল কে জানে, আজকে আসলে অনেক বকা খাবে আমার কাছে। আমি যে এত বেশি তাকে মিস করি সে বুঝতে কেন পারে না। শুধু বিয়েটা হতে দাও, দেখবে কিভাবে তোমাকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখি। সারাদিন তোমাকে আমার পেছন পেছন ঘোরাবো।
এই বলে আয়রা মুচকি মুচকি হেসে নেয়। ফোনে থাকা আদিলের বেশ কয়েকটা ছবি ঘেটে দেখে বারবার আর ভাবে মাত্র কয়েক ঘন্টা, তারপর ওই পুরুষ শুধুই আমার। আয়রা ভাবতে ভাবতে কিছুক্ষণের ভেতর আবারও শুয়ে ঘুমিয়ে যায়। আশরাফ শিকদার রুমে বসে খবরের কাগজ পড়ছেন। অহনা শিকদার কিচেন থেকে আশরাফ শিকদারের জন্য সুপের বাটি হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। সুপের বাটিটা টেবিলের এক পাশে রেখে দিয়ে বসলেন আশরাফ শিকদারের পাশে। আশরাফ শিকদার অহনা শিকদারকে এত কাছে বসতে দেখে গলা খাকারি দিয়েই বলল, দিন দুপুরে এত কাছে আসার চেষ্টা কেন করছো? আমার কিন্তু বয়স হচ্ছে। অহনা শিকদারের শান্ত মস্তিষ্কটা নিমেষেই বিগড়ে গেল আর বেশ রেগে গিয়ে বলল, বয়স হচ্ছে হয়তো বেশ, কিন্তু বুদ্ধি তো কচুও নেই। আজ আমার তোমাকে খুব করে বলতে ইচ্ছে করছে, তোমাকে মন্ত্রীরা বানালো কে? আশরাফ শিকদার কর্কশ গলায় বললেন, এই একদম আমার মন্ত্রিত্ব নিয়ে কথা বলবে না। তাহলে কি নিয়ে কথা বলবো আমাকে একটু বলো তুমি। আশরাফ শিকদার আলতো গলায় বলল। কোনো কথা বলার না থাকলে চলে আমরা ফ্যামিলি প্ল্যানিং করি। অহনা শিকদার শান্ত ভঙ্গিতেই বললেন, আপনি না স্বরাষ্ট্রমন্ত্রী, এই বয়সে ফ্যামিলি প্ল্যানিং করলে আপনার পরটা থাকবে তো শিকদার সাহেব? অহনা শিকদারের কথার পর আর আশরাফ শিকদার কিছুই বললেন না। অহনা শিকদার গিয়ে টেবিলের উপর থেকে সুপের বাটিটা এনে আশরাফ শিকদারের হাতে দিয়েই বললেন, তাড়াতাড়ি শেষ করো। আশরাফ শিকদার হাতে নিয়ে এক চামচ মুখে দিতেই অহনা শিকদার নিজের তীক্ষ্ণতা বুদ্ধি দিয়ে আশরাফ শিকদারকে প্রশ্ন করলেন, আদিল এখন কোথায় আছে? আশরাফ শিকদার সুপের বাটি থেকে চামচে মুখে দিতে দিতে বললেন, আদিল নিজের বাড়িতেই আছে। ব্ল্যাক রোজ ওই বাড়িতে? হ্যাঁ, তুমি জানো না? তার মানে তুমি আগের থেকে সব কিছুই জানতে, শুধু আমাদেরকে জানাওনি? আশরাফ শিকদার ভীষণ খেয়ে কাশতে কাশতে পানি খুঁজতে লাগলেন। সে মুখ ফসকে সব কথা বলে দিয়েছে, এখন কি হবে? আশরাফ শিকদার কথা এড়ানোর জন্য বেশ উচ্চস্বরে রাগান্বিত হয়ে বলেন, এত বছর ধরে সংসার করছো, তারপরেও ঠিক মতন না হয়েছে লবণ আর না হচ্ছে ঝাল, রান্না করতে পারো না, তাহলে রান্না করতে যাও কেন? অহনা শিকদার রাগে কটমট করতে করতে কিছু বলতে যাবেন, তার আগে আশরাফ শিকদার রুম থেকে বেরিয়ে গেলেন আর বুকে হাত দিয়ে বলতে থাকলেন, আল্লাহ আজকের জন্য বেঁচে গেলাম। এই জীবনে না আছে সুখ আর না আছে শান্তি। আদিল বেশ কিছুক্ষণ ধরে উঠেছে ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে বসে আছে। ইরা আদিলের থেকে বেশ দূরে গিয়ে বসে আছে। আদিল বারবার তাকিয়ে দেখছে ইরাকে। এত মায়াবী কেন এই নারী? তার সৌন্দর্যের আগুনে আমি প্রতি মিনিটে সেকেন্ডে ঝলসে যাচ্ছি, বুঝতে পারে না কেন এই মায়াবী? আদিলের রাতের কথা মনে পড়তে বেশ কিছুটা রেগে গিয়ে ইরাকে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি বউ। শেষমেশ কিনা বাসরাতে স্বামীকে দরজার বাইরে ফেলে রাখলে, এটা কোনো কথা? ইরা শান্ত ভঙ্গিতেই বলল, আপনার মতো অসভ্য লোককে শুধু দরজার সামনে কেন, মনে হয়েছিল এই বাড়ির বাইরে ফেলে দিয়ে চলে আসতে। আদিল বিছানা থেকে উঠে ইরার ঠিক পাশে কানের কাছে গিয়ে ফিসফিস করে বাঁকা হেসে বলল, আই লাইক ইউ বেবি। এতটুকুই যথেষ্ট আমার জন্য। বাসরটা কবে করব তাহলে? ইরা নিজের হাত দ্বারা বেশ জোরে ধাক্কা দিয়ে আদিলকে অনেকটাই দূরে সরিয়ে দিল আর বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আসলে একদম মেরে বালি চাপা দিয়ে দেবো আমি। বাপ রে, কি হুমকি! ও বাবা রে, আমি তো ভয় পেয়ে গেলাম। এখন কি হবে আমার? ইরা নিজের মেজাজ হারিয়ে ফেলল আর বেশ রাগান্বিত হয়ে বলল, আপনি সত্যি একটা অসভ্য লোক। আদিল বাঁকা হেসে বলল, এমনভাবে স্বামীকে অসভ্য বলার জন্য প্রত্যেকটি ঘরে একটা করে সুন্দরী বউ থাকা প্রয়োজন। আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন ছেলেদের বিয়ে করার সর্বোচ্চ বয়স দেব 18 বছরের একদিন বেশি হলে তার জন্য 5 কোটি টাকা জরিমানা। এটাই হবে আমার পরবর্তী জেনারেশনের জন্য বেস্ট পুরস্কার। ইরা আদিলের কথায় হাসতে শুরু করলো আর বলল, নিজের মতো অসভ্য মাথা মোটা লোককে মন্ত্রী কে বানাবে? আমরা কোথায় যাচ্ছি? আশেপাশে এত জঙ্গল কেন? আমার ভীষণ ভয় করছে। যুথি চারপাশটা ভালো করে দেখে নিল আর ভাবলো ঈশান কি মাথায় উল্টাপাল্টা ছক কষছে। যুথি চেঁচামেচি করতে শুরু করলো, আমি যাব না বলে ঈশান গাড়ি থামালো না, বরং যুথিকে আরেকটু ভয় দেখানোর জন্য বলল, আশেপাশে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি।
ঈশান দুষ্টু হাসি হেসে বলল। বলো 9-6 করে ফেলি। জুথি মানেটা বুঝতে না পেরে আবারও জিজ্ঞাসা করলো। আচ্ছা 9-6 মানে কি? ঈশান বেশ ভালো করেই বুঝে ফেলল এই মেয়েটা ঠিক কতটা মাথা মোটা। ঈশান ভালো করে বোঝানোর জন্য আবারও বলল। কাম বোঝো ওইটা বলছি। জুথি ঈশানের এক হাতে নিজের মুখের কাছে টেনে নিয়ে এক কামড় বসালো। যতটা জোরে সম্ভব ঠিক ততটা জোরেই কামড় বসালো। ঈশান ব্যথায় ঠুকরে উঠল আর বলল। সরি সরি সরি। জুথি তাও ছাড়লো না। এবার ঈশান বেশ রেগে কটমট করতে লাগলো। গাড়ি থামালো আর জুথিকে বলল। প্লিজ ছাড়ো, ব্যথা পাচ্ছ আমি। জুথির ঈশানের কথায় বেশ মায়া হলো, তাই ছেড়ে দিয়ে বলল। নেক্সট টাইম এই রকম বাজে কথা আর আমাকে বলবেন না। ঈশান আর কিছু বলল না জুথিকে, বরং গাড়ি স্টার্ট দিল সারা রাস্তা। কেউ একে অপরের সাথে কথা বলল না। ঈশানের হাত থেকে অল্প অল্প রক্ত ঝরছে। জুথি দেখে বেশ মায়া হলো ঈশানের জন্য, তাই জুথি নিজের ব্যাগ থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে ঈশানের কামড়ে দেয়া সেই স্থানে লাগিয়ে দিল। আদিল কাবার থেকে একটা সিল্কের কালো শাড়ি বের করে ইরার হাতে দিয়ে বলল। যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও, আমরা বিকেলে আমাদের বাড়িতে চলে যাব। আদিল বিছানার উপর হয়ে শুয়ে আছে। কল করলো আশরাফ শিকদারকে। হ্যালো ড্যাড। আশরাফ শিকদার গোমরা মুখে উত্তর করলেন। আদিল আশরাফ শিকদারের মন খারাপ বুঝতে পেরে জিজ্ঞাসা করলো। কি হয়েছে ড্যাড? আশরাফ শিকদার আদিলকে বেশ খোঁচা মেরেই বললেন। কি আর হবে আমার তো পপুলারিটি বাড়ছে, আমি রাতারাতি ফেমাস হয়ে যাচ্ছি, আমার সুনাম এর বিপরীতে বদনাম হচ্ছে। কি আনন্দ আকাশে বাতাসে, এবার আমার স্ট্রোক হবেই। আদিল শান্ত গলায় বলল। স্ট্রোক হওয়ার হলে এতদিনে স্ট্রোক হয়েই যেত। বুকে থেকে হাত সরাও ড্যাড, শয়তান মানুষ এত আগে মরে না ড্যাড। আশরাফ শিকদার কর্কশ গলায় বলল। তুমি কি কোনোভাবে আমাকে অপমান করলা আদিল? আদিল শান্ত গলায় উত্তর করলো। ড্যাড আজ মনে হচ্ছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য। তুমি এত চালাক হলে কিভাবে? আজকাল অপমান করাটাও বুঝতে শিখে গেছো। আশরাফ শিকদার ভাব নিয়েই বলেন। আমি তো আগে থেকেই চালাক, তুমি আজকে জানতে পারলে মাইসান। জানবো না কেন, এই যে প্রমাণ সহকারে পেয়ে গেলাম। কথার মাঝে অহনা শিকদার রুমে চলে আসেন। রুমে আসতে আশরাফ শিকদার সাথে সাথে কলটা কেটে দেন। ইরা গোসল শেষ করে কোনো রকম শাড়িটাকে পেঁচিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ইরা আর শাড়ি পরার স্টাইল দেখে আদিল নিজের হাসি চেপে রাখতে পারল না, বরং ইরাকে জিজ্ঞাসা করলো। এটা কোন স্টাইলে তুমি শাড়ি পরেছো? পড়তে পারবে না যখন আমাকে বললেই পারতে, আমি পরিয়ে দিতাম। আসো আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি। আদিলের দুষ্টু কথার প্যাচ ইরা বেশ ভালো করেই বুঝতে পারলো, তাই ইরা কিছুটা চালাকি করে আদিলকে শান্ত গলায় বলল। আপনি গুগলে সার্চ করে লিখুন শাড়ি পরা ভিডিও, তাই চলে আসবে। আর অবশ্যই লিখবেন নতুন স্টাইলে পরার নিয়ম। ইরার কথা শুনে আদিল সত্যি ফোনটা বের করে বিছানায় বসে সার্চ করতে লাগলো। সে ফাঁকে ইরা পেঁচানো শাড়িটা ধরে এক দৌড়ে নিচে চলে গেল পারুলের কাছে, আর পারুলকে বলল এই শাড়িটা তাকে ঘুরিয়ে পরিয়ে দিতে। ব্ল্যাক রোজ বাড়ির সামনে আসতেই জুথি বেশ ভয় পেয়ে গেল। সে বেশ অনেকটাই ভয়ে কাঁপতে শুরু করলো। তাই জুথি ঈশানকে উদ্দেশ্য করেই বলল। এইটা কি মানুষের বাড়ি নাকি ভূতের বাড়ি? ঈশান জুথিকে আর একটু ভয় দেখানোর জন্যই বলল। তুমি ঠিক বলেছ, এটা মানুষের বাড়ি হতেই পারে না, এটা ভূতের বাড়ি। চলো আজকে তোমাকে একটা বড় সড়ো ভূত দেখাবো। এরা পরিপাটি করে শাড়ি পরে উপরে নিজের রুমে চলে আসলো। এর মধ্যে আদিল নিজেও শাওয়ার নিয়ে নিয়েছে। এরা আয়নার সামনে গিয়ে নিজের চুলগুলোকে বেঁধে নিল। আদিল রাজনীতি নিয়ে ফোনে বেশ কিছুক্ষণ যাবৎ আলাপ আলোচনা করছিল। আর মাত্র কিছুদিন বাকি, তারপর থেকে মন্ত্রীর আসনটা পেতে হলে বেশ দৌড়াদৌড়ি করতে হবে তাকে। সেখানে আশরাফ শিকদার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে অন্যদের মতন খুব বেশি পরিশ্রম করতে হবে না আদিলকে। আদিল রাজনীতির পাশাপাশি বিজনেসও করবে। একদিকে বাবা আর অন্যদিকে মা, দুজনের সাথে সম্পর্ক ভালো রেখে সামনের দিকে এগোতে হবে। আদিল ফোনে কথা শেষ করে যেই রুমে প্রবেশ করলো, ঠিক তখনই চোখে পড়ে ইরাকে, তার মায়াবী নারীকে। আজ আরো বেশি সুন্দর লাগছে বেবিডলকে। যত দিন যাচ্ছে তার সৌন্দর্য কি আরো বেশি বাড়ছে, নাকি আমি আজকাল একটু বেশি ভালোবেসে ফেলেছি এই মায়াবিনীকে? তাই আদিল ইরাকে উদ্দেশ্য করেই বলল। আচ্ছা তুমি এত সুন্দর কেন?
ইরা এতক্ষণ অন্যমনস্ক থাকলেও আদিলের কথাটা বেশ ভালোভাবে বুঝতে পারলো ইরা, তবে কোনো রকম উত্তর করলো না, চুপ করে নিজের কাজে মন দিল। আদিল তাকিয়ে আছে ইরার দিকে আর ভাবছে বাসরটা কবে করব। ইরা ঈশান জুথিকে পেছনে রেখে আগে আগে প্রবেশ করেছে বাড়ির ভেতর। জুথি বেশ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা করতে করতে ঈশানের পিছু পিছু আসছে। ঈশান বেশ স্বাভাবিকভাবে হাঁটছে। হঠাৎ করে জুথিকে ভয় দেখানোর জন্য বলল, জ্যোতি ওই দেখো এটা কি? জুথি এক লাফে ঈশানের বেশি কাছে চলে আসে। জুথি ভয়ে ভয়ে ঈশানকে বলে। ওই যে কি? ঈশান হাসি চেপেই বলল, আরে টিকটিকি, ভয় কেন পাচ্ছ? তুমি কি টিকটিকি ভয় পাও? জুথি ঈশানের কথা শুনে ঈশানের থেকে বেশ দূরে চলে যায় আর বলে, না, আমি টিকটিকি দেখে ভয় পাই না, আমি তেলাপোকা থেকে অনেক ভয় পাই। শিকদার মহলের চারপাশে মিডিয়া প্রেস ঘোরাঘুরি করছে। তাদের কাছে খবর আছে আদিলের বিয়ে করার। আশরাফ শিকদার কল করেছিলেন থানায়। কিছুক্ষণের ভেতরে পুলিশ প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হবে এই শিকদার মহলে। আশরাফ শিকদার যথেষ্ট সেন্সিটিভ একজন মানুষ। আশরাফ শিকদার সোফায় বসে কফি খাচ্ছেন, ঠিক তখনই কল করে আশরাফ শিকদারের ছোট ছেলে। হ্যালো, কেমন আছো ড্যাড? ভালো আছি মাই বয়, তুমি কেমন আছো? আশরাফ শিকদারের ছোট ছেলের নাম আরিয়ান শিকদার আদিব। সে বর্তমানে ইউএসএ পড়াশোনা করছে। বড় ভাইয়ের বিয়ের সংবাদ শুনে কল করেছে আশরাফ শিকদারকে। ড্যাড, তুমি তো বলেছিলে আয়রা আপুর সাথে বিয়ে ঠিক করে রেখেছো। সেই বিয়ে তো আরও 2 দিন বাকি, তাহলে ভাইয়া বিয়ে করলো কাকে? আশরাফ শিকদার মুখটাকে গোমরা করেই বললেন, আমি নিজেও জানি না, তবে শুনেছি চেয়ারম্যান বাড়ির মেয়ে। আদিব শান্ত গলায় বলল, যাক ড্যাড, তাও ভালো হয়েছে, অন্তত ভালো পরিবারের মেয়েকে বিয়ে করেছে, তোমার সম্মানটা নষ্ট করেনি। দেখতে হবে না কোন বাড়ির বড় ছেলে, না মানে কার বড় ভাই। আশরাফ শিকদার গলা গম্ভীর করেই বলছেন। তুমি আমার সম্মান নিয়ে কথা বলো না আদিব, আমার একটু হবে। আদিব নিজের হাসি চেপে বলল, তুমি সেই আগের মতোই ভেতু আছো ড্যাড। আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে বললেন, আমি ভীতু হতেই পারি না, প্রশ্নই আসে না। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, ভয় পেলে চলবে। যাই হোক, কইটাই ফ্লাইট তোমাদের কখন আসবে? বিকেলে ফ্লাইট ডেট, দেশে আসতে বেশ রাত হবে, তুমি টেনশন করো না, আমার সাথে ভাইয়াও আসবে। আশরাফ শিকদার সম্মতি জানিয়েই বললেন। ঠিক আছে, সাবধানে আসো, সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। জুথিকে আরেকটু ভয় দেখানোর জন্য ঈশান জুথিকে বেশ জোরে চেঁচিয়ে বলল, ওই দেখো জ্যোতি, তোমার মতন বড় সাইজের তেলাপোকা। জুথি ভয়ে ডুকরে উঠে ঈশানকে জাপটে ধরে কেঁদে দিয়েই বলল, প্লিজ ওইটাকে তাড়িয়ে দেন, প্লিজ প্লিজ। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বরং আর একটু শক্ত করে ধরো। জুথি সত্যি 2 হাত জাপটে ধরলো ঈশানকে আর বলল, প্লিজ এটাকে তাড়িয়ে দিয়ে আমাকে ইরার কাছে নিয়ে চলুন। ঈশান সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। ঈশান জুথির হাত ধরে নিয়ে ওপরে উঠে আসতেই চোখাচোখি হয় রিফাতের সাথে। ঈশান আর জুথিকে দেখে কপাল কুঁচকে রিফাত বলে, ভাই আমি তো ভাবছিলাম আপনি হয়তো বুড়ি নয়তো অন্যর বউ নিয়ে আসবেন। এ তো দেখি এক অল্প বয়সের কিশোরী, কেমনে পটাইলেন ভাই? যদি টিপসটা দিতেন। ঈশান দুষ্টু হাসি হেসে বলল, তোরে বলে কি লাভ, তোর যে চেহারার হাল, মেয়ে কেন মেয়ের নানিও বিয়ে করবে না তোকে? ভাই আপনি কিন্তু আমারে ইনসাল্ট করলেন। জুথি ঈশান আর রিফাতের কথার মানে বুঝতে পারল না। বেশ অবাক হলো ঈশান। ঈশানের হাতে থাকা নিজের হাতটা ছাড়িয়ে বলল, কি বলছেন এসব? রিফাত জুথিকে উদ্দেশ্য করেই বলল, ভাবি আপনার মতন সুন্দর বান্ধবী বা বোন নেই, থাকলে আমিও। কথা শেষ হওয়ার আগেই জুথি রেগে গিয়ে বলল, কিসের ভাবি? কে ভাবি? কি বলছেন এসব? ঈশান দৌড়ে গিয়ে রিফাতের মুখটা চেপে ধরেই বলল, শালা মির্জাফরের বংশ বিয়ে করার আগেই কিনা ডিভোর্স করার ব্যবস্থা করছিস। রিফাত টেনে ঈশানের হাতটা ছেড়ে দিয়ে কর্কশ গলায় বলল, শালের চাপাবাজ। পারুল সকালের খাবারটা ঘরে দিয়েছিল। আদিল আর ইরা নিজের খাবারটা শেষ করে ইরার ব্যালকনির একপাশে দাঁড়িয়ে আছে। আদিল ইরার কাছে গিয়ে ইরার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে দেখলো ইরাকে। ইরাও তাকিয়ে দেখছে আর মনে মনে কয়েকশত বকা দিয়ে নিচ্ছে। আদিল মনের খবরটা বুঝতে পারলো না, তবে আদিলের দিকে ইরাকে তাকাতে দেখে ঠোঁটে ঠোঁট কামড়ে আলতো করে বলল,
এত চোখাচোখি করছো কেন বউ? ভালো লাগে নাকি আমাকে? আমরা না হয় এই চোখাচোখি করার খেলাটা রাতে আমাদের বেডরুমে গিয়ে খেলবো। ইরা কপাল কুঁচকে ফেলল আর ভাবলো এই মানুষটাকে নিয়ে কিনা তার সারা জীবন কাটাতে হবে। সে তো এই 2 দিনে অনেক বেশি ক্লান্ত। ইরার ভাবনার মাঝে জুথি দরজায় কড়া নাড়তে ইরা দরজা খুলে দিয়ে দেখে জুথি। জুথি ইরাকে চাপটে ধরে সে কি কান্না। ইরা জুথিকে সামলানোর জন্য আদুরে গলায় বলল, তুই কেন কান্না করছিস পাগলি? আমার তো এত কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। জুথি কান্নারত অবস্থায় ইরাকে বলল, কালকে রাতে আন্টি কল করেছিল আমি তোর বিষয়ে কিচ্ছু জানি কি না জানতে। বল, আমি তো সব কিছুই জানতাম, কিন্তু পরিস্থিতিটা সামলাতে পারলাম না রে। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। সারা এলাকা সমাজ তোদেরকে নিয়ে বাজে আলোচনা করছে, আমার একদম ভালো লাগছে না এইগুলো শুনতে। আঙ্কেলেরও শরীরটা বেশি ভালো না।